My name is Bholanath Bhomik. Today's topic DNA replication. আজকে আমরা পড়ব ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে। ডিএনএ রেপ্লিকেশন আমরা কাকে বলবো সেটা আমাদেরকে আগে জানতে হবে। দেখো, আমরা জানি প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস আছে এবং সেই নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে সেটা ক্রোমোজোম। এবং ক্রোমোজোম কী নিয়ে গঠিত? না, ডিএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত। এই ডিএনএ রেপ্লিকেশন বলতে আমরা বুঝি যে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরির পদ্ধতি, অর্থাৎ ডিএনএ থেকে কি তৈরির পদ্ধতি? ডিএনএ তৈরির পদ্ধতি। অর্থাৎ একটা ডিএনএ থেকে কিভাবে আর একটা ডিএনএ তৈরি হচ্ছে সেই পদ্ধতিটাকেই আমরা কি বলছি? ডিএনএ রেপ্লিকেশন। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন পড়ার আগে আমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, বেসিক জিনিস, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। কি জানতে হবে? সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি? সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু কোষ সম্পর্কে বুঝতে হবে। দেখো, একটা কোষের মধ্যে তার প্রধান যে মস্তিষ্ক, সেটা কি? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমাটিন জালিকা রয়েছে। এবং আমরা জানি কোষের মধ্যে যে প্রোটিন তৈরি হয় সেই প্রোটিন ফ্যাক্টরিকে রাইবোজোম। তাহলে রাইবোজোম কি করছে? না, প্রোটিন তৈরি করছে। আর নিউক্লিয়াস কি করছে? না, এই প্রোটিন তৈরির বার্তাটাকে পাঠাচ্ছে। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ডিএনএ বা নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে সেটা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে কোথায়? রাইবোজোম। তাহলে যদি বার্তাটা নিউক্লিয়াস থেকে রাইবোজোমে যেতে হয় তাহলে কাউকে না কাউকে একটা মিডিয়েটর হতে হবে। সেটা কে? না, সেটা আরএনএ। তাহলে আমাদেরকে যদি প্রোটিন তৈরি করতে হয় তাহলে কতগুলো স্টেপ রয়েছে। কি না, প্রথম ক্ষেত্রে ডিএনএ থেকে কি তৈরি হবে? না, আরএনএ। কেন? কারণ আরএনএটা কি করবে? না, এই বার্তাটাকে বয়ে নিয়ে যাবে। কিসের বার্তা? প্রোটিন তৈরির বার্তা। কোথা থেকে? নিউক্লিয়াস থেকে রাইবোজোম। এবং এটা যে করে তার নাম হচ্ছে এমআরএনএ। এবং পরবর্তীকালে এই এমআরএনএ থেকে কি তৈরি হবে? না, প্রোটিন তৈরি হবে। তাহলে এখানে কটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি? মেনলি দুটো স্টেপ দেখতে পাচ্ছি, ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিন। কিন্তু এখানে আরও একটা স্টেপ লুকিয়ে রয়েছে, যেটা একটা ডিএনএ থেকে কি তৈরি হয়? না, ডিএনএ তৈরি হয়। সেটা কখন হয় সেটা আমরা একটু পরে আসছি। এবার দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়? রেপ্লিকেশন। এটাই আজকে আমাদের টপিক। কিন্তু আমাদেরকে আরেকটু জানতে হবে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে প্রোটিন তৈরির জন্য প্রথমে কি হবে? ট্রান্সক্রিপশন। এবং তার পরবর্তীতে কি হবে? ট্রান্সলেশন। কিন্তু কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের জেনেটিক বস্তু হচ্ছে আরএনএ। কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জেনেটিক বস্তু কি? আরএনএ। এই আরএনএ থেকে অনেক সময় কি হয়? না, ডিএনএ তৈরি হয়। তাহলে এটা একটা বিপরীত প্রক্রিয়া। যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছিল তখন তাকে আমরা বলছিলাম ট্রান্সক্রিপশন। এবার আরএনএ থেকে কি তৈরি হচ্ছে? ডিএনএ। সেই জন্য এই পদ্ধতিটাকে বলবো রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন কি? না, যখন ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? না, আরএনএ তৈরি হচ্ছে, সেটাকেই আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশনের জন্য যে উৎসেচকটা লাগে তার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই ঘটনাটা বিজ্ঞানী বাল্টিমোর এবং টেমিন বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে বলে রিভার্স ট্রান্সক্রিপশনকে বলা হয় টেমিনিজম। কি বলা হয়? টেমিনিজম। কেন? কারণ এটা বিজ্ঞানী বাল্টিমোর এবং কে আবিষ্কার করেছে?
না টেনে। এই পর্যন্ত কারো অসুবিধা থাকলে আমাকে বলো। এটা গেল। এবার আমরা যেটায় আসবো যে রেপ্লিকেশন, এই পদ্ধতিটাতে আসবো। ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়? রেপ্লিকেশন। তাহলে আমরা এবার ডাইরেক্ট রেপ্লিকেশনের মধ্যে ঢুকবো। চলো। একটা কোষের মধ্যে আমরা জানি যে ক্রোমোজোম রয়েছে। এই ক্রোমোজোমের সংখ্যা যদি আমি মানুষের ক্ষেত্রে ধরি, হিউম্যানের ক্ষেত্রে ধরি, তাহলে সেটা কত? 46। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের সময় একটা কোষ থেকে কটা কোষ তৈরি হয়? দুটো। এবং সেটা সমপরিমাণ ক্রোমোজোম সংখ্যক। তাহলে একটা কোষে ক্রোমোজোম যে 46 ছিল, তাহলে এতে যে ডিএনএ ছিল, আমাকে যদি আর একটা কোষ তৈরি করতে হয়, তাহলে এই ডিএনএর সংখ্যাটাকে ডাবল করতে হবে কি হবে না? অবশ্যই ডাবল করতে হবে। এবং যে পদ্ধতিতে ডিএনএটা ডাবল হয় বা ডিএনএ তার হুবহু একই রকম কপি তৈরি করে, সেই পদ্ধতিটাকেই আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন। তাহলে প্রথম কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? কোষ বিভাজনের সময় হয়। সেটা মাইটোসিস কোষ বিভাজন হতে পারে, মিওসিস কোষ বিভাজন হতে পারে। মেইনলি মাইটোসিস কোষ বিভাজনে কোন দশা? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিসের ক্ষেত্রে দুটো স্টেপ রয়েছে। একটা ইন্টারফেজ আর একটা মাইটোটিক ফেজ। ইন্টারফেজে তিনটে দশা রয়েছে, G1, S এবং G2, গ্যাপ 1 সিনথেসিস এবং G2। ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশন কোন দশায় হয়? না এস দশায় হয়। তাহলে আমরা একটা জানলাম যে মাইটোসিস কোষ বিভাজনের এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কখন ঘটে? না মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজের এস দশায়। এবার আমরা ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতিতে ঢুকবো। ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতিতে ঢোকার আগে ডিএনএ রেপ্লিকেশনের কতগুলো বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য। দেখো, ডিএনএ রেপ্লিকেশন একটা উভয়মুখী প্রক্রিয়া। কেন উভয়মুখী প্রক্রিয়া? বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। ডিএনএ রেপ্লিকেশন ফার্স্ট, এটা একটা বাই ডাইরেকশনাল প্রক্রিয়া। কেন? কারণ ডিএনএ, ধরো এটা একটা ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম আর একটা 3 প্রাইম টু 5 প্রাইম। ডিএনএ যে অংশ থেকে রেপ্লিকেশন শুরু হবে, এই রেপ্লিকেশনটা উভয় মুখে সংগঠিত হবে, এদিকেও হবে এদিকেও হবে, দুটো দিকেই সংগঠিত হচ্ছে বলে একে আমরা কি বলছি? বাই ডাইরেকশনাল বা উভয়মুখী। এটা তো গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয়, ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মডেলে হয়। এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে সেমি কনজারভেটিভ মডেলটা কি। ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মডেলে হয়। এটা বলতে যদি আমি একটা ডিএনএ ধরি, সেই ডিএনএ একটা 5 প্রাইম টু 3 প্রাইম আর একটা স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম। এখানে ডিএনএ রেপ্লিকেশনের সময় দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে আলাদা হয় এবং পরস্পর থেকে আলাদা হয়ে
প্রত্যেকটা একটা টেমপ্লেট হিসাবে কি করে না কাজ করে, এবং এখানে নতুন একটা স্ট্র্যান্ড গঠিত হয়। তাহলে একটা স্ট্র্যান্ড আগের ডিএনএ থেকে এসেছে, আর একটা নতুন স্ট্র্যান্ড সেটা নতুনভাবে এসেছে। তাহলে 50% অংশ কোথা থেকে এসেছে? প্যারেন্টাল জোন থেকে এসেছে, আর 50% কি হয়েছে? নতুন হয়েছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি মিনস হাফ, অর্থাৎ অর্ধেক। এই অর্ধেক অংশটা কোথা থেকে এসেছে? জনিত্র থেকে বা প্যারেন্টাল থেকে, আর হাফটা নতুনভাবে এসেছে। সেই জন্য এই মডেলটাকে বলা হয় সেমি কনজারভেটিভ মডেল। এই মডেলটা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রমাণ করে দুজন বিজ্ঞানী দেখিয়েছিলেন। ইউক্যারিওটিকের ক্ষেত্রে বিজ্ঞানী টেলর দেখিয়েছিলেন, এবং প্রোক্যারিওটিকের ক্ষেত্রে মিশেলসন এবং স্টার এই দুজন বিজ্ঞানী পরীক্ষা করে দেখিয়েছিলেন। মিশেলসন এবং স্টার, এই পর্যন্ত কারো অসুবিধা আছে কিনা আমাকে বলো। এবারে দেখো, মিশেলসন এবং স্টার যে ক্ষেত্রে বা যার ক্ষেত্রে এটা পরীক্ষা করে দেখিয়েছিল যে এটা সেমি কনজারভেটিভ মডেল, সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রে টেলর যে দেখিয়েছিল সেটা হচ্ছে ফাবা ভিসিয়ার ক্ষেত্রে, ভিসিয়া ফাবার ক্ষেত্রে। এরপরে আমরা আসি, তাহলে প্রথম থেকে বললে ডিএনএ রেপ্লিকেশন বাই ডাইরেকশনাল, দ্বিতীয় ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মডেলে হয়, তৃতীয় ডিএনএ রেপ্লিকেশন অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে হয়। এটা মাইন্ড ইট, ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইমের দিক থেকে 3 প্রাইমের দিকে হবে, কোনো সময় 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে হয় না। চতুর্থ নম্বর, ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু হয়, যে স্থানটাকে বলা হয় ORIC, অরিসি বা অরি বলা হয়। তাহলে যে রিজিয়ন থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় ORIC। এবার এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটা থাকে, যে স্থান থেকে শুরু হচ্ছে, যদি এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হয় তাহলে ওরিসির সংখ্যা সিঙ্গেল, কিন্তু যদি এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে হয় তাহলে সেটা ওরিসির সংখ্যা অনেকগুলো হতে পারে, মানে মাল্টিপল হতে পারে। এই পর্যন্ত গেল আমাদের ডিএনএর বৈশিষ্ট্য বা ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য। এবার আমরা যখন কোনো কিছু রান্না করি তার জন্য কিছু উপাদান লাগে, যেটাকে আমরা বলছি রান্নার উপকরণ। সেরকম ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। সেই উপকরণ সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। তাহলে আমরা এখন জানবো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোন কোন উপাদান প্রয়োজন বা রিকোয়ারমেন্টগুলো কী কী। ফার্স্টে চলে আসি আমরা প্রয়োজনীয় উপাদান। অর্থাৎ রিকোয়ারমেন্টস। ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট। আমরা টেমপ্লেট মিনস ছাঁচ। আমরা যখন কোনো কিছু একটা তৈরি করি বা কোনো কিছু একটা আকৃতি দিই তখন আমরা কি ব্যবহার করি? ছাঁচ। সেরকম একটা ডিএনএ তৈরি করতে গেলে তার প্রথম যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ টেমপ্লেট। এবার তুমি বলতেই পারো যে ডিএনএ টেমপ্লেট কি? দেখো, একটা ডিএনএর ক্ষেত্রে এটা 5 প্রাইম টু 3 প্রাইম একটা স্ট্র্যান্ড, আর একটা স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম। এক্ষেত্রে আমি কি বলেছি? সেমি কনজারভেটিভ মডেলে হয়, তাহলে দুটো স্ট্র্যান্ড পরস্পরের থেকে আলাদা হয়ে যায়, এবং এই স্ট্র্যান্ডটা কি করছে?
না একটা টেমপ্লেট হিসাবে কাজ করছে। কিভাবে? যদি এখানে এ টি জি সি সি জি এরকম থাকে, তাহলে অপর যে স্ট্র্যান্ডটা হবে সেটা একে দেখে দেখে হবে। সেই জন্য একে কি বলছে? টেমপ্লেট। মানে এর জায়গায় কে আসবে? টি, টির জায়গায় কে আসবে? সি, জির জায়গায় কে আসবে? সরি, টির জায়গায় কে আসবে? এ, জির জায়গায় কে আসবে? সি, সির জায়গায় কে আসবে? জি, সির জায়গায় কে আসবে? জি, সির জায়গায় জির জায়গায় কে আসবে? সি। তাহলে এইভাবে নতুন একটা স্ট্যান্ড, তাহলে কাকে দেখে হচ্ছে? ওপরের স্ট্যান্ডটাকে দেখে হচ্ছে। সেই জন্য এই স্ট্যান্ডটাকে আমরা কি বলছি? টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট ডিএনএ টেমপ্লেট। দ্বিতীয়, আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু এনজাইম লাগবে এবং সেই এনজাইমগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে সেই এনজাইমগুলো কী কী। তাহলে এটা গেল। এবার আমরা দ্বিতীয়তে লিখব যে এনজাইম। ফার্স্ট যে গুরুত্বপূর্ণ এনজাইম তার নাম হেলিকেজ। আমরা প্রত্যেকটার কাজ সম্পর্কে আসবো, কিন্তু তার আগে আমাদেরকে নামগুলোর সাথে আমরা পরিচিত হই। তাহলে প্রথম এনজাইম হেলিকেজ, দ্বিতীয় এনজাইম এসএসবি, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। আমরা সবগুলোর কাজ করব। সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। 3 নম্বর টোপো আইসোমারেজ, অথবা এর অপর নাম গাইরেজ। 4th নম্বর ডিএনএ প্রাইম আরএনএ প্রাইমেজ। 5ম নম্বর লাইগেজ। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটা আমি লাস্টে বলছি সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, যেটা সব থেকে ভিআইপি এবং গুরুত্বপূর্ণ এনজাইম। তাহলে এই গেল আমাদের এনজাইম লিস্ট। তাহলে কি কি লাগবে? হেলিকেজ, এসএসবি, টোপোআইসোমারেজ, প্রাইমেজ, লাইগেজ এবং ডিএনএ পলিমারেজ। ফার্স্ট আমরা শুরু করব ডিএনএ পলিমারেজ দিয়ে। চলো, ডিএনএ পলিমারেজ এটা গুরুত্বপূর্ণ এনজাইম। কেন গুরুত্বপূর্ণ এনজাইম? কারণ এই এনজাইমটাই সমস্ত নিউক্লিওটাইড বেসকে কি করে না ডিএনএ টেমপ্লেটের সাথে যুক্ত করে। তাহলে নিউক্লিওটাইড যে বেসগুলো তাকে সংযুক্ত করার জন্য যে এনজাইমটা সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। অর্থাৎ এখানে যদি এ থাকে, এর পরিবর্তে যে টি আসবে, তার পরিবর্তে ধরো জি আছে, তার পরিবর্তে যে সি আসবে, এই যে বেসগুলোকে জয়েন করছে বা বেসগুলোকে প্রতিস্থাপন করছে, তার জন্য প্রধান যে এনজাইমটা তার নাম কি? ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ একটা ভিআইপি এনজাইম। কেন ভিআইপি বলছি? যারা ভিআইপি হয় তাদের ক্ষেত্রে কি থাকে? কিছু রিকোয়ারমেন্ট থাকে। তারা কিছু জিনিস করে, কিছু জিনিস করে না। তারা কি করে না অনেকটা সময় পরে আসে। সেরকম ডিএনএ পলিমারেজের দুটো শর্ত রয়েছে, 1 নম্বর শর্ত এবং 2 নম্বর শর্ত। ফার্স্ট শর্ত, ডিএনএ পলিমারেজ সবসময় ডিএনএ কে তৈরি করবে 5 থেকে 3 প্রাইম ডাইরেকশনে। কোনোদিনই 3 থেকে 5 প্রাইম ডাইরেকশনে তৈরি করবে না। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি না ডিএনএ পলিমারেজ কোন ডাইরেকশনে তৈরি করবে? 5 to 3 প্রাইম ডাইরেকশন। দ্বিতীয়, ডিএনএ পলিমারেজ এই বেসগুলোকে যুক্ত করার পদ্ধতি প্রথম স্টার্ট করে না। তাহলে নিউক্লিওটাইড বেস সংযুক্তিকরণের যে প্রথম পদ্ধতি বা স্টার্ট, সেই স্টার্টটা ডিএনএ পলিমারেজ করে না। স্ট্র্যান্ডটা কিছুটা তৈরি হবে, তারপরে এসে ডিএনএ পলিমারেজ বেসগুলোকে কি করবে না যুক্ত করবে। তাহলে ফার্স্টে এসে যুক্ত করে না। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া কে মেনে চলে?
ডিএনএ পলিমারেজ মেনে চলে। এবার এই ডিএনএ পলিমারেজ 3 প্রকারের রয়েছে। আমরা একটা ছকের সাহায্যে দেখব এই ডিএনএ পলিমারেজগুলো কি কি এবং কি ব্যাপারটা। দেখো, ডিএনএ পলিমারেজ 3 প্রকারের রয়েছে এবং এদের কাজ, তাহলে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। এদের প্রথম কাজ হচ্ছে পলিমারাইজেশন, অর্থাৎ বেসকে যুক্ত করা, এবং সেটা কত থেকে কত দিকে করে, সবসময় 5 থেকে কত দিকে করে, 3 এর দিকে করে। ডিএনএ পল 1, ডিএনএ পল 2, ডিএনএ পল 3 এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে বেসকে সংযুক্ত করতে পারে এবং কম সময়ে পারে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। এটা প্রায় 2000 বেস পেয়ারকে, কত বেস পেয়ার, 2000 বেস পেয়ারকে পার সেকেন্ডে যুক্ত করতে পারে। সেখানে ডিএনএ পল 2 মাত্র 50টা বেস পেয়ারকে পার মিনিটে যুক্ত করতে পারে। সেখানে ডিএনএ পলিমারেজ 1 1000টা বেস পেয়ারকে পার মিনিটে সংযুক্ত করতে পারে। তাহলে কার স্পিড সব থেকে বেশি, ডিএনএ পলিমারেজ 3। তাহলে ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে প্রধান এনজাইম যে পলিমারাইজেশন ঘটায়। কিন্তু পলিমারাইজেশন সবাই পারে কি পারে না, অবশ্যই পারে, কিন্তু সব থেকে বেশি পারে কি, ডিএনএ পলিমারেজ 3। অর্থাৎ পলিমারাইজেশনের জন্য প্রধান যে এনজাইমটা সেটাকে ডিএনএ পলিমারেজ 3। এর পরের যে কাজ, কি কাজ না, দুটো কাজ আছে। একটা হচ্ছে এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। এই এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি মানে কি সেটা আমরা একটু বুঝি। এই এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি মানে, ধরো ডিএনএ পলিমারেজ বেসগুলোকে যুক্ত করে করে যাচ্ছে, কিন্তু সবসময় যে সে সঠিক বেসকে যুক্ত করবে তার কি কোনো মানে রয়েছে? কোনো সময়ও তো সে ভুল বেসকে যুক্ত করতে পারে। তাহলে সেই ভুল বেসকে কি করতে হবে না, প্রতিস্থাপন করতে হবে সঠিক বেসটা দিয়ে। অর্থাৎ যে ভুল বেসটা জয়েন করেছে তাকে রিমুভ করে নতুন একটা বেসকে যুক্ত করতে হবে। সেই অ্যাক্টিভিটিটাকেই আমরা বলছি এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি। এই এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি দু প্রকার। কীরকম দু প্রকার? একটা 3' to 5' ডাইরেকশানে হয়, আরেকটা 5' to 3' ডাইরেকশানে হয়। এই 5' to 3' ডাইরেকশানে এবং 3' to 5' ডাইরেকশানে কোন কোন এনজাইম করে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, 3' to 5' ডাইরেকশানে ডিএনএ পলিমারেজ 1ও করতে পারে, পলিমারেজ 2ও করতে পারে, পলিমারেজ 3ও করতে পারে। তাহলে এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি 3 to 5 ডিএনএ পলিমারেজ 1, 2, 3 সবাই করতে পারে এবং এই অ্যাক্টিভিটিটাকে বলা হয় প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। কেন প্রুফ রিডিং অ্যাক্টিভিটি? কারণ একটা ডিএনএ এইভাবে বেস যোগ করে করে যাচ্ছে। ধরো এই জায়গায় এর বদলে সে জি করেছে, তাহলে সেটা কি হবে না, ব্যাকে আসবে। ব্যাকে এলে সেটা কোন ডাইরেকশানে আসছে, 3 to 5 ডাইরেকশানে। ফলে এই বেসটাকে রিমুভ করে এখানে কি জব করবে, এই। অর্থাৎ সে জিনিসটাকে রিড করে করে যাচ্ছে যে সঠিক কি সঠিক নয়। সেই জন্যই এই ঘটনাটাকে আমরা কি বলছি, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। এর পরবর্তীতে 5' to 3' অর্থাৎ একই ডাইরেকশানে কি করতে পারে না, রিড করতে পারে এবং রিমুভ করতে পারে শুধুমাত্র একটাই এনজাইম, তার নাম ডিএনএ পলিমারেজ 1। এটা কিসের কাজে লাগে না, প্রাইমেজকে রিমুভ করতে, প্রাইমারকে, ডিএনএ প্রাইমারকে রিমুভ করতে লাগে। ডিএনএ প্রাইমার রিমুভ করে। এটা আমরা পরে আবার বুঝবো, কিন্তু এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3 সম্পর্কে মোটামুটিভাবে আমরা আইডিয়া নিলাম। এবার আমরা প্রয়োজনীয় উপাদানগুলোও পড়লাম। এবার আমরা ডিএনএ রেপ্লিকেশনের ভেতরে ঢুকবো।
ডিএনএ রেপ্লিকেশন তিনটি পদ্ধতিতে হয়। কি কি? ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। বাংলাতে বললে প্রারম্ভিক দশা বা সূচনা দশা ইনিশিয়েশন হলো, ইলংগেশন মানে হচ্ছে শৃঙ্খল প্রসারণ দশা, এবং 3 নম্বর টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তি দশা। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কটা ধাপে ঘটে? 3টে ধাপে ঘটে। আরেকটা ব্যাপার, আমাদের 12-এর সিলেবাস অনুযায়ী বা নিটের সিলেবাস অনুযায়ী ডিএনএ রেপ্লিকেশন প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রয়েছে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন নেই। তাহলে আমাদেরকে মেনলি জানতে হবে প্রোক্যারিওটিকের ডিএনএ রেপ্লিকেশন। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন যার দেহে দেখা হয়েছে সেটা একটা ব্যাকটেরিয়া যার নাম ইকোলাই, এবং ইকোলাইয়ের ডিএনএ আমরা জানি যে সার্কুলার, ডাবল স্ট্র্যান্ডেড কি সার্কুলার। এর একটা নির্দিষ্ট স্থান থেকে কি তৈরি হয় না শুরু হয় ডিএনএ রেপ্লিকেশন। এই যে স্থানটা থেকে শুরু হয় তাকে আমরা কি বলি? ORI বা ORIC, অরিশি। বোঝা গেছে? তো এবার আমরা ডিএনএ রেপ্লিকেশনের 3টে স্টেপ বললাম। কি কি? ডিএনএ রেপ্লিকেশনের ফার্স্ট স্টেপ ইনিশিয়েশন, দ্বিতীয় ইলংগেশন, আর তৃতীয় টার্মিনেশন। ইনিশিয়েশনের ফুল ফর্ম হচ্ছে বা বাংলা হচ্ছে প্রারম্ভিক দশা, ইলংগেশন শৃঙ্খল প্রসারণ দশা, টার্মিনেশন সমাপ্তি দশা। আমরা প্রথমে শুরু করব ইনিশিয়েশন। একটা ডিএনএ, এই ডিএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, আমরা এই গোল ডিএনএটাকে সমান্তরালভাবে দেখছি। এর একটা নির্দিষ্ট স্থান থেকে কি তৈরি হবে না শুরু হবে রেপ্লিকেশন। ধরো এই স্থানটা থেকে শুরু হবে, এই স্থানটাকে আমরা বলছি ORIC, অরিশি। তো এই স্থানে কোন যে স্থানটা অরিশি হিসাবে নির্বাচিত হবে সেই স্থানে কোন বেস পেয়ার সব থেকে বেশি থাকবে? এ এবং টির পরিমাণ বেশি থাকবে। কেন? আমরা জানি এ এবং টি দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, কিন্তু জিসি 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। আমাদেরকে ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে দুটো স্ট্র্যান্ডকে কি করতে হবে? আলাদা করতে হবে। তাহলে প্রথম কাজ, ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে বেস পেয়ারের মধ্যে সেই বন্ডগুলোকে ভাঙা। তাহলে জিসি অঞ্চলে অরিশি হলে তাহলে শক্তিটা কি লাগবে? বেশি লাগবে। কিন্তু এটি হলে সেখানে দুটো হাইড্রোজেন বন্ড আছে, তাহলে সেখানে শক্তিটা কি লাগবে? অনেকটাই কম লাগবে। সেই জন্য এটি রিজিয়ন বা অরিশি রিজিয়নে এটি বেস পেয়ারের সংখ্যা প্রচুর পরিমাণে থাকে। এবার কোশ্চেন, যে জায়গায় অরিশি আছে সেই জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হতে গেলে ফার্স্ট যে এনজাইমটা আসবে তার নাম হেলিকেজ। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফার্স্ট এনজাইম কে আসবে? হেলিকেজ। এই এনজাইমটা কোথায় যুক্ত হবে না ডিএনএতে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর সে কি করবে? হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙবে। তাহলে আমরা যদি দেখি তাহলে এটা 5 থেকে 3 আর 3 থেকে 5। তাহলে এই জায়গায় বন্ডগুলোকে ভাঙার জন্য কি করেছে না এইখানের হাইড্রোজেন হেলিকেজ এসেছে, এবং হেলিকেজ এসে এটা হেলিকেজ এখানে যুক্ত হয়েছিল এবং সামনের দিকে এগিয়েছে। এগানোর সময় সে এ এবং টির মধ্যে যে হাইড্রোজেন বন্ড ছিল তাকে কি করে দিয়েছে? ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দিয়েছে এ এবং টি পরস্পরের থেকে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে।
এবং যেহেতু এই জায়গায় বন্ডগুলো আছে এবং এই জায়গায় বন্ড ভেঙে গেছে, তাহলে এই জায়গাটা কি হয়ে গেছে, ফুলে গেছে, অর্থাৎ এই জায়গায় চাপটা বেড়ে গেছে এবং ফুলে গেছে। ফলে এটাকে দেখতে একটা বেলুনের মতো লাগছে বা বাবেলের মতো লাগছে, যাকে বলা হয় রেপ্লিকেশন বাবেল। কি বলা হয়? রেপ্লিকেশন বাবেল। তাহলে রেপ্লিকেশন বাবেল কে তৈরিতে সাহায্য করলো? না, ডিএনএ হেলিকেজ। তাহলে হেলিকেজের কাজ কি? বন্ডকে ব্রেক করা। কোন বন্ড? হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে। হাইড্রোজেন বন্ড ব্রেক করে কি তৈরি করে? না, রেপ্লিকেশন বাবেল। এবার এই যে রেপ্লিকেশন বাবেলটা তৈরি হয়েছে, তাহলে এর এই দিকেও ডিএনএ রেপ্লিকেশন হবে এবং এদিকেও ডিএনএ রেপ্লিকেশন হবে। সেই জন্য ডিএনএ রেপ্লিকেশনকে আমি প্রথমে বলেছিলাম যে বাই ডাইরেকশনাল। এবারে তাহলে ডিএনএ হেলিকেজ যখন হাইড্রোজেন বন্ডকে ভেঙে দিল, এরপরে যখন হেলিকেজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরবর্তীকালে এ টির সাথে আবার যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি রয়েছে? অবশ্যই রয়েছে। তাহলে সেই জায়গাটা আমরা বন্ডটাকে ভেঙেছি, যাতে আবার না যুক্ত হয় তার জন্য আমাদেরকে কি নিতে হবে? প্রিকশন নিতে হবে। সেই জন্য আর একটা প্রোটিন বা প্রোটিন নয়, এনজাইম আসবে যার নাম এসএসবি। এর ফুল ফর্ম সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন কি করবে? না, এ এবং টির সাথে টেট্রামার হিসাবে যুক্ত হয়। যুক্ত হয়ে কি করে? না, এ এবং টি যাতে আবার পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি না করে সেটাকে প্রতিরোধ করে, অর্থাৎ স্টেবিলাইজ করে। কাকে? না, বেসগুলোকে। সেই জন্য এই প্রোটিনটার অপর নাম স্টেবিলাইজিং প্রোটিন। তাহলে ফার্স্ট কোন এনজাইম এলো? হেলিকেজ। সে এসে কাকে ভাঙলো? হাইড্রোজেন বন্ড। এর পরবর্তীতে কে এলো? এসএসবি প্রোটিন। সে এসে কোথায় যুক্ত হলো? বেসগুলোর সাথে যুক্ত হলো, যাতে কি হচ্ছে না, বেসগুলো পুনরায় আবার পরস্পরের সাথে যুক্ত না হয়। এর পরবর্তীতে কি হবে? না, এবার আমরা এটাকে হাফ ভাবে দেখব। রেপ্লিকেশন বাবল, এটাকে যদি আমি হাফ ভাবে দেখি তাহলে কেমন দেখতে পাবো সেটা একটু লক্ষ্য করো। তাহলে রেপ্লিকেশন বাবলটাকে যদি আমি হাফ করে দিই, তাহলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? এই পাশে বাবলটা আরো পুরোটা আছে, কিন্তু আমি তাকে হাফ করেছি। এবার এটাকে দেখতে একটা কাঁচির মতো লাগছে। কাঁচিটাকে যদি আমি খুলে দিই সেই রকম লাগছে। সেই জন্য এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক। তাহলে 5 to 3 to 5। মানে ফার্স্ট কোন এনজাইম এসেছিল? হেলিকেজ। সে সামনের দিকে এগাচ্ছে, হাইড্রোজেন বন্ড ভাঙছে। এর পরবর্তীতে কোন এনজাইম এসেছে? এসএসবি এসে এগুলোতে যুক্ত হয়েছে। এইবার আমাদের ডিএনএ রেপ্লিকেশনকে শুরু করতে হবে। তার আগে আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে। দেখ, আমি একটা দড়ির দুটো সাইড নিয়ে এরকম করে টান দিলাম। তাহলে টান দিলে দুটো দড়ি পরস্পরের থেকে খুলবে ঠিকই, কিন্তু ওপরের দিকের প্যাঁচটা আরও বেশি করে লেগে যাবে। তাহলে চাপটা আরও বেশি সৃষ্টি হবে। যদি চাপ বেশি সৃষ্টি হয় দড়িটা কেটে যেতে পারে। সেরকম আমি ডিএনএর দুটো স্ট্র্যান্ডকে আলাদা করছি। আলাদা করলে ওপরের যে বেসগুলো আছে সেগুলো পেঁচিয়ে আরও কি হতে পারে? না, ট্রেস বা চাপ বা প্রেশার তৈরি হতে পারে। তাহলে সেই প্রেশারটাকে রিলিজ করতে হবে। তার জন্য আর একটা এনজাইম এসে যুক্ত হবে যার নাম টোপো আইসোমারেজ। এবং এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে এর নামটা পরিবর্তন হয়ে যাবে গাইরেজ। তাহলে ফার্স্ট এলো হেলিকেজ, দ্বিতীয় এলো এসএসবি প্রোটিন, এবং 3 নম্বরে কি এলো? টোপো আইসোমারেজ বা গাইরেজ। এর কাজ কি? এ কি করে? না, টোপোলজিক্যাল যে ট্রেসটা, সেই ট্রেসটাকে কি করে? রিলিজ করে। এর পরবর্তীতে যে এনজাইম আসবে তার নাম কি? না, প্রাইমেজ। তাহলে ফার্স্ট কোন এনজাইম এসেছে? ফার্স্ট এলো হেলিকেজ, দ্বিতীয় কে এলো? এসএসবি, তৃতীয় কে এলো? টোপো আইসোমারেজ,
চতুর্থ যে আসবে তার নাম প্রাইমেজ। আমি ডিএনএ পলিমারেজ পড়ানোর সময় একটা কথা বললাম যে প্রথমত কি হয় না, ডিএনএ পলিমারেজ এসে বেসকে যুক্ত করতে পারে না। তাহলে এই যে স্ট্র্যান্ডটা ফাঁকা হয়েছে, তাহলে এই স্ট্র্যান্ডে তো নতুন বেসকে যুক্ত করতে হবে। তো সেই নতুন বেসকে যুক্ত আমরা কিভাবে করব? নতুন বেসকে যুক্ত করতে গেলে আমাদের কাকে দরকার? ডিএনএ পলিমারেজ। কিন্তু ডিএনএ পলিমারেজ প্রথমে বেসকে যুক্ত করে না। তাহলে প্রথমে বেসকে কে যুক্ত করে? প্রথমে বেসকে যুক্ত করবে ডিএনএ প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ নয়, আরএনএ প্রাইমেজ। এবার আরএনএ প্রাইমেজ প্রথমে এসে এইখানে কতগুলো বেসকে যুক্ত করবে। কিভাবে? টি, এ, জি, সি রয়েছে। প্রথমে এ কে দেখে, টি কে দেখে কে আসার কথা? এ। এবার এ কে দেখে কে আসার কথা? টি। কিন্তু না, যেহেতু এটা প্রাইমেজ, একটা কি এনজাইম? আরএনএ প্রাইমেজ। এটা একটা আরএনএ এনজাইম, আরএনএ পলিমারেজ। তো সেক্ষেত্রে টি এর জায়গায় কে আসবে? ইউ আসবে। এবং এই যে প্রাইমারটা তৈরি করবে সেটা কয়েকটা বেস সম্পর্কিত, 15 থেকে 200টা বেস পেয়ার সম্পর্কিত একটা বেস পেয়ার তৈরি করবে। এর পরবর্তীতে ডিএনএ পলিমারেজ এসে এটাকে সংযুক্ত করে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি করবে। এটাকে আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। তাহলে এটা 5 থেকে 3 ছিল, এটা 3 থেকে 5। এবার এইখানে ধরো এ রয়েছে, টি রয়েছে, জি রয়েছে, সি। এবার প্রথমে কি আসছে না, প্রাইমেজ এনজাইম এসেছে। প্রাইমেজ এনজাইম এসে টি এর সাথে কাকে যুক্ত করবে? টি। টি এর সাথে কাকে যুক্ত করবে? এ। কিন্তু এর সাথে টি কে যুক্ত করবে না। কেন করবে না? কারণ এটা আরএনএ। সেই জন্য এর জায়গায় কি আসবে? এ। ইউর জায়গায় ইউ আসবে, টির জায়গায় কে আসবে? ইউ। তো এভাবে একটা প্রাইমার তৈরি করবে। এই প্রাইমারের পরে কে আসবে? ডিএনএ পলিমারেজ 3 এবং পুরো স্ট্র্যান্ডটাকে তৈরি করবে। কারণ আর তো কোনো অসুবিধা থাকলো না, প্রথমে তাকে তৈরি করে দিয়েছে, তারপর সে 3' OH এ যুক্ত করে পুরো স্ট্র্যান্ডটাকে তৈরি করলো। তাহলে এই যে স্ট্র্যান্ডটা তৈরি হলো, এটা কন্টিনিউয়াস হলো না ডিসকন্টিনিউয়াস হলো? অবশ্যই কন্টিনিউয়াস হলো। সেই জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এই যে স্ট্র্যান্ডটা রয়েছে, দ্বিতীয় যে স্ট্র্যান্ডটা রয়েছে এখানে 3 থেকে 5, তাহলে নতুন, এটা 3 থেকে 5, তাহলে নতুন এটা 5 থেকে 3। তাহলে এই যে স্ট্র্যান্ডটা তৈরি হয়েছে, এই স্ট্র্যান্ডটা কত থেকে হয়েছে? 5 থেকে 3। তাহলে এই যে 5 থেকে 3 হয়েছে, তাহলে এটা কন্টিনিউয়াস হয়েছে। সেই জন্য এটাকে বলবো কি স্ট্র্যান্ড? লিডিং স্ট্র্যান্ড। কি স্ট্র্যান্ড? লিডিং স্ট্র্যান্ড। কিন্তু এই যে স্ট্র্যান্ডটা যেটা 5 থেকে 3, তাহলে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হওয়ার কথা সেটা কত থেকে কত হবে? 3 থেকে 5। কিন্তু আমি বলেছি ডিএনএ সবসময় ডাইরেকশন কত থেকে কত? 5 থেকে 3 এর দিকে। তাহলে এক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে? এক্ষেত্রে ডিএনএ পলিমারেজ বিপরীত দিক থেকে করবে। তাহলে ডিএনএ পলিমারেজ বিপরীত দিক থেকে করার আগে প্রথমে কোন এনজাইম আসবে? প্রথমে প্রাইমেজ আসবে, এসে 5' to 3' ডাইরেকশানে একটা প্রাইমার তৈরি করবে, দিয়ে তারপরে ডিএনএ পলিমারেজ এসে কন্টিনিউয়াস স্ট্র্যান্ডটা করবে। তাহলে এরকম ডিএনএ প্রাইমার কতগুলো তৈরি হবে? না অনেকগুলো তৈরি হবে, এবং পরবর্তীতে ডিএনএ পলিমারেজ এসে আবার বেসগুলোকে যোগ করতে থাকবে। তাহলে দেখো, এটাতে কি কন্টিনিউয়াস হচ্ছে? না, এটাতে কন্টিনিউয়াস হচ্ছে না, এটাতে ডিসকন্টিনিউয়াস হচ্ছে। সেই জন্য এই স্ট্র্যান্ডটা লেগে লেগে হচ্ছে। সেই জন্য এই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড গঠিত হচ্ছে, একটা 5 থেকে 3 এর দিকে যেটা কন্টিনিউয়াস হচ্ছে, যেটাকে বলছি লিডিং স্ট্র্যান্ড, আর যেটা লেগে লেগে হচ্ছে, ছোট ছোট আকারে হচ্ছে, ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে হচ্ছে, সেটাকে বলছি ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে আমি বলতে পারি ডিএনএ যে রেপ্লিকেশন হচ্ছে কন্টিনিউয়াসও হচ্ছে এবং ডিসকন্টিনিউয়াসও হচ্ছে, দুটোভাবেই হচ্ছে। ক্লিয়ার?
এবার এই যে ছোট ছোট স্ট্যান্ডগুলো যেগুলো তৈরি হচ্ছে, এগুলো বিজ্ঞানী ওকাজাকি প্রথম দেখেছিল বলে একে বলা হয় ওকাজাকি ফ্রাগমেন্ট। এই খণ্ডগুলোকে কি বলা হয়? ওকাজাকি ফ্রাগমেন্ট। তাহলে এইটা আমাদের ইনিশিয়েশনের পরে আমি যে এই স্টেপগুলো বললাম, এটা ইলংগেশন। তাহলে ইনিশিয়েশন প্রাইমেজ পর্যন্ত ছিল, তারপরে ঘটনাটা কি হলো না ইলংগেশন হলো। এরপরে লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে কি না টার্মিনেশন। টার্মিনেশনটা কিভাবে হবে সেটা আমরা দেখব। তাহলে ইকোলাইয়ের ক্ষেত্রে এটা কি ছিল? গোলাকার একটা স্ট্র্যান্ড ছিল। এই স্ট্র্যান্ডের একটা জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয়েছিল, যেটাকে বলেছিলাম ওআরআইসি। এই ওআরআইসি থেকে এই ডাইরেকশনেও রেপ্লিকেশন চলছে, এই ডাইরেকশনেও রেপ্লিকেশন চলছে। হতে হতে একটা সময় এই পাশ থেকে রেপ্লিকেশন হয়ে হয়ে একটা স্থানে পৌঁছাবে, এই স্থানে হতে হতে এই স্থানে পৌঁছাবে। তাহলে ওআরআইসি ঠিক বিপরীত পাশে যেখানে দুটো রেপ্লিকেশন এসে মিলিত হবে, সেই জায়গায় রেপ্লিকেশনটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে এবং রেপ্লিকেশন পদ্ধতি এখানেই শেষ হবে। এবং দুপাশ থেকে দুটো আলাদা আলাদা ডিএনএ, নতুন ডিএনএ যেটা হুবহু দেখতে একটার থেকে আর একটার সমান বা কপি তৈরি করবে, সেইভাবেই কি সম্পন্ন হবে? ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হবে। থ্যাংক ইউ।